ঘনকোণকে বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে কোণকে। তো ওইখানে আমরা একটা তল দেখতে পাচ্ছ, কোণ তৈরি হয় তলে। তল মানে 2D, তল মানে 2D, 2 ডাইমেনশনাল একটা ফিগার। যে কোনো কাগজ নিতে পারো, খাতার পেজ নিতে পারো, সেগুলো সব 2Dতে আছে। এখানে আমার কোণ আঁকি কীভাবে? একটা রেখা আঁকি, আরেকটি রেখা আঁকি, একই বিন্দু থেকে দুটো রেখা যে এঁকে দিলাম, তখন এখানে একটা কোণ তৈরি হয়ে গেল, তাই না? এবার আমাদের কাছে হচ্ছে যে এই কোণটা মান এটা অন্যভাবে বের করা, আমরা চাঁদা দিয়ে ব্যবহার করব না। তো আমরা কি করব, যে থিটাটা খুব ছোট ধরে নেব। ধরে নিলে আমরা এখান থেকে একটা লম্ব টেনে নিতে পারি, যেটা সরলরেখা হবে। বেসিক্যালি সরলরেখা হওয়ার কথা না, যদি থিটাটাকে ছোট না করি। তো এইটাকে নাম দিচ্ছি এল এবং এটাকে নাম দিচ্ছি আর। যেহেতু থিটা খুব ছোট, এটাও হবে আর। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এল ইকুয়ালস টু আর থিটা। এটা পারি তো? এটা আমরা ক্লাস 11-এ করে এসেছি, তাই না? এবার এটাকে ছোট্ট করে আমরা একটা রোটেশন দেবো। রোটেশন মানে ঘূর্ণন। রোটেশন খুব ভালো করে বুঝবে জায়গাটা, যেটা কেন এইভাবে আসছে। রোটেশন দেওয়ার ফলে কী হবে, এই 2D ফিগারটা চলে আসবে 3Dতে। তার মানে 2Dকে রোটেশন দিলে 3D হয়, এটা মনে রাখবে। তাহলে এলটা হয়ে যাবে সারফেস এস ইকুয়ালস টু আর হয়ে যাবে আর স্কোয়ার, কারণ সারফেস দুপাশে ডাইমেনশন ঠিক রাখতে হবে, এবং থিটা হয়ে যাবে নতুন একটা কিছু, যেটাকে আমরা বলবো ওমেগা বা ঘনকোণ। ওকে, বিষয়টা একটুখানি ক্লিয়ার করি। ধরো তুমি ঝালমুড়ি খেতে গেছো, তো ঝালমুড়িওয়ালাকে দেখবেন যে উনি কী করেন, এরকম একটা খবরের কাগজ নেন, ছোট্ট একটা টুকরো, এটাকে একটা অদ্ভুত রোটেশন দেন, একটা ঘূর্ণন দেন। ঘূর্ণন দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা কী হয়ে যায়, এরকম একটা ঠোঙা হয়ে যাবে। আমরা বলি ঝালমুড়ির ঠোঙা, বা এটা আসলে একটা কি শঙ্কু, তাই না? একটা শঙ্কুর মতো হয়ে যায়, যে এখানে উনি ঝালমুড়িটা ঢেলে দেন। তো এখানে একটা সারফেস তৈরি হয়েছে, তাই না? এর বাইরে তুমি নিলে পড়ে যাবে, তো এর চেয়ে বাইরে তুমি নিতে পারবে না, এই যা হবে এর মধ্যেই হবে। তো এখানে একটা কোণ তৈরি হয়। যদি কখনো ঝালমুড়ি কোণ ভালো করে দেখো, তাহলে দেখবে এখানে একটা এরকম গোল মতো কোণের মতন একটা তৈরি হয়েছে। এই কোণটাকে বলছি আমরা ওমেগা, এবং এই যে ডিস্টেন্স, এটাকে আর বলছি, এটাও আর। এবং এই যে উপরের যে অংশটা, এটাকে হচ্ছে আমার এস, সারফেস। তো আমরা এটা অ্যানালিটিক্যালি যদিও দেখলাম, তো এবার আমরা এটাকে আরেকটুখানি ডিটেলসে দেখব। ধরো এটা একটা স্ফিয়ার আছে আমাদের কাছে, একটা স্ফিয়ার মানে হচ্ছে একটা গোলক। তো গোলকের আমরা ছোট্ট করে একটা অংশ কেটে নিয়েছি। এই যে অংশটা, এই অংশটাকে আমরা নাম দিচ্ছি, ধরে নাও S1। ওকে, তো এই যে গোটা ডিস্টেন্সটা, এটাকে আমরা নাম দিচ্ছি R1, মানে রেডিয়াস অফ দিস স্ফিয়ার ইজ R1, এটা R1। তাহলে এক্ষেত্রে একটা জিনিস খুব পরিষ্কার, যে যত তুমি রেডিয়াস বাড়াবে, এই সারফেসটা তো বাড়তে থাকবে, তো তাই না? সারফেস বাড়বে তো। আমরা জানি যে যদি আমি গোটা স্ফিয়ারটাই কনসিডার করি, এস ইজ প্রপোর্শনাল টু কত, এস ইকুয়ালস টু কত, অ্যাকচুয়ালি 4πr²। প্রপোর্শনাল তো পরে আসবে, কারণ এখানে আমি প্রপোর্শনাল লিখতে পারি না। তার মানে এস ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ওকে, এই যে কনসেপ্টটা নেওয়া হলো, এই কনসেপ্টটা থেকেই আমাদের গোটা আইডিয়াটা চলে আসে। ধরো এটা S1, রেডিয়াস R1, তাহলে এটা আমি লিখবো কি, S1 ইজ প্রপোর্শনাল টু R1 স্কোয়ার। ওকে, স্ফিয়ারটা কিন্তু সেম আছে। এবার আর এই যে ডিস্টেন্স, দেখো ডিস্টেন্স বদলাচ্ছে, সারফেস বদলাচ্ছে নাকি, এটা বদলাবে না। দেখো তুমি, আমি সেটাই দেখাবো যে বদলাচ্ছে না। এবার আমরা আর একটা স্ফিয়ার আঁকি, এই যে স্ফিয়ারটা, তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি যে, চলো এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারের রেডিয়াস যেটা, সেটা হচ্ছে R2, এটা হচ্ছে R2। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, এই যে সারফেসটা, এটাকে নাম যদি S2 দিই, তাহলে আমরা কি লিখবো, S2 ইজ প্রপোর্শনাল টু R2 স্কোয়ার। একই লজিকে আরও একটা কনসিডার করে নিই, আরও একটা সারফেস, এই একটা সারফেস, এটাকে এই যে ডিস্টেন্সটা এখান থেকে এতটুকু, এই ডিস্টেন্সটাকে আমরা যদি বলি আর কত দেওয়া যায়, R3 দিই, R2 দিয়েছি না, আচ্ছা R2 লেখা হয়। তো ও থেকে এইটুকু আমরা R2 বলেছিলাম, তো R2, এবার R3 এলো, ও থেকে এইটুকু অব্দি R3, তাহলে S3 যেটা, সেটা চলে এলো কত, R3 স্কোয়ার। মানে এভাবে তুমি যত রেডিয়াস চেঞ্জ করতে পারো না কেন, তোমাকে এই প্রপোর্শনালিটি কিন্তু থাকবেই, কারণ এস ইকুয়ালস টু প্রত্যেক ক্ষেত্রে তোমার দেখো যে রেডিয়াস জানা থাকে, তুমি সারফেসটাকে বের করতে পারবে। তো এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে এই যে প্রপোর্শনালিটি, এই প্রপোর্শনালিটি কিন্তু একটা স্ফিয়ার কেন্দ্র করে, একটা সমকেন্দ্রিক একটা গোলককে কেন্দ্র করে হচ্ছে, মানে গোলক নিয়ে আলোচনাটা হচ্ছে। তো এই কেন্দ্রে, গোলকের এই কেন্দ্রে যে কোণটা তৈরি করছে, ওটা কিন্তু ফিক্স থেকে যাচ্ছে। তাহলে আমরা লিখতেই পারি যে S1 বাই S2 যে ভাগ করে দিই, সমান সমান R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। ওকে, কনস্ট্যান্ট তো আমি জানি না, এবং একইভাবে S2 বাই S3 করলেও একই জিনিস আসবে, এবং সেটা একটা কনস্ট্যান্ট হচ্ছে, যেহেতু সেই কনস্ট্যান্টটাকে আমি নাম দিচ্ছি ওমেগা। তাহলে S সমান সমান, এখানে S আমি লিখছি সারফেস ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর স্কোয়ার। ঠিক আগেরটারই মতন একটু অন্য ফর্মে এটা প্রমাণ হলো যে কিভাবে আমরা বের করছি এটাকে। তো এখন একটা বিষয় খুব পরিষ্কার, যে এটাকে যদি আমি ডিফারেনশিয়াল ফর্মে না নিতে পারি, তাহলে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো।
তো ডিফারেনশিয়াল ফর্মে নিতে হলে আমাদের এই ছোট্ট অংশটাকে আমরা ভাবছি ডিএস, যেটাকে আমরা S1 বলছিলাম, এটা এখন ডিএস। তাহলে ডিএস হয়ে গেল, ওমেগাটা কি হবে, ছোট্ট হয়ে যাবে। আর স্কোয়ারটা কেন হবে না স্যার? কারণ যখন তুমি একটা স্ফিয়ারকে বা একটা গোলককে নিয়ে ফেলেছো, তুমি ওর রেডিয়াসটাকে আর বদলাতে পারছো না, তাই তো? নিয়ে ফেলার পর তুমি আর কি করবে? তাই না, আর স্কোয়ারটা তো আর বদলাচ্ছে না, বদলাতে পারো ডি ওমেগাকে। তুমি এখান থেকে এইটুকু টেনেছো, তুমি আবার মনে করলে যে আমি না এখান থেকে এইটুকু টানবো, তাহলে ওমেগাটা বদলাচ্ছে, বাট আরটা দেখো আরই থেকে যাবে এখানে, তাই না? আর তো আরই থেকে যাবে। তো এবার যদি আমরা টোটালটা বের করতে চাই, মানে আমি কি করলাম যে এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে শুরু করে এই গোটাটাকে ঘোরালাম, এই রোটেশন দিলাম, ঘূর্ণন দিলাম, দিয়ে আবার এখানে ফিরে আনলাম, তাহলে কি করলাম, ওটাকে যোগ করতে হবে। তাহলে আমি কি করবো, ইন্টিগ্রেশন করবো। আর স্কোয়ার তো ফিক্স, সুতরাং আর দরকার নেই, আর স্কোয়ার ইন্টু ডি ওমেগা। ডিএস যেটা, সেটা কত, ইন্টিগ্রেশন ডিএস এটা কত হবে? যেহেতু এটা ক্লোজ সারফেস এবং স্ফিয়ার, এটা ক্লোজ করে দিচ্ছি, এই চিহ্নটা খুব ইম্পর্টেন্ট, ক্লোজড, এটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করা হয়েছে, ঘূর্ণনটাকে কমপ্লিট করা হয়েছে। তাই এই যে ইন্টিগ্রেশন করার ফলে যেটা পেলাম সেটা হচ্ছে এই স্ফিয়ার বা গোলকের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা কত, 4 পাই আর স্কোয়ার, অ্যাজ উই নো, সমান সমান আর স্কোয়ার রইল, এবং ইন্টিগ্রেশন ডি ওমেগা, ডি ওমেগার ইন্টিগ্রেশন করলে কত হবে, আমি এটাকে ওমেগাই বলতে পারি। আর স্কোয়ারের সাথে আর স্কোয়ার গায়ও, এবং ওমেগা সমান সমান 4 পাই। টোটাল ওমেগাটা 4 পাই হলো, টোটালটা কিন্তু 4 পাই হলো। এটা মাথায় রেখো যে যেমন একটা যে সার্কেল নাও, সার্কেলের ক্ষেত্রে টোটাল অ্যাঙ্গেলটা কত হয় জানো তো? টোটাল অ্যাঙ্গেল কত হয়, 2 পাই হয় না? ঠিক এক্ষেত্রে হয় 4 পাই, ডাবল হয়ে যাচ্ছে। এটা ভারী ইম্পর্টেন্ট এবং একটা মজার জিনিস, বেশ কোয়াইট ইন্টারেস্টিং। তো এটা 2 পাই, এটা 4 পাই, তাই তো? এবার তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমি এখানে আর নর্মালি নিয়েছি, তুমি R1 এর জন্য করো, R2 এর জন্য করো, R3 এর জন্য করো। অর্থাৎ কি করবে, S1 ইকুয়ালস টু 4 পাই R1 স্কোয়ার ধরো, S2 ইকুয়ালস টু 4 পাই R2 স্কোয়ার, এবং S3 সমান সমান 4 পাই R3 স্কোয়ার ধরো। দেখো কি হয়। তো এখন আমরা যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনাগুলো তো ভালো কথা। এখানে এই যে রেখাটা তুমি দেখতে পাচ্ছ, যেটা একটু বলে নেওয়া দরকার, সেই রেখাটা হচ্ছে কি হয়েছে না, ঠিক এদের মাঝখান বরাবর গেছে, তাই না? তার কারণ হচ্ছে এই বিন্দুতে আমি একটা 90 রেখেছি, এই বিন্দুতে একটা 90 রেখেছি, এবং সেটার কারণ হচ্ছে এই আরগুলো ফিক্সড বলে। যদি ফিক্সড না হয়, মানে আরগুলো সেম বলে আর কি, অ্যাকচুয়ালি ফিক্সড বা ভুল, এই আরটাও যা, এই আরটাও তাই। যদি না হয় তখন কি হবে, যে এই সারফেসটা আমার টিল্টেড হয়ে যাবে, মানে বাঁকা হয়ে যাবে। এখানে আমি একটা বাঁকা সারফেস দেখতে পাচ্ছি, এবং এটার নাম দিচ্ছি আমি R1, এবং এই ডিস্টেন্সটা R2। এই সারফেসটাকে ধরো আমি এ বিন্দু বলছি, এটাকে বি বিন্দু বলছি। তাহলে এ বির মধ্যে যে সারফেসটা তো আর স্ট্রেট লাইন নেই না, কারণ এখানটা এই দুটো তো আলাদা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে এই বিন্দু থেকে আমরা একটা লম্ব টেনে নেব, এই বিন্দু থেকে আমরা একটা লম্ব টেনে নেবো। অ্যাকচুয়ালি লম্ব টেনে নেবো না, লম্ব সারফেস টেনে নেবো, এই সারফেসটা টেনে নিলাম, যাতে করে এই যে রেখাটা গেছে ঠিক মিডল বরাবর, সেটা হচ্ছে এই সারফেসটার ডিরেকশন ভেক্টর শো করে, মানে এটাকে আমরা এন ক্যাপ বলতে পারি। তো এটা যেহেতু টিল্টেড সারফেস, সুতরাং এর যে ডিরেকশনটা হবে, সেই ডিরেকশনটা কি হবে, সারফেস মানে ক্ষেত্রফল, ক্ষেত্র ভেক্টর, তাহলে এই ডিরেকশনটা হচ্ছে এই বরাবর, এটাকে আমরা এস ক্যাপ নাম দিচ্ছি। যদি এ বি ক্ষেত্রটা হয় এস, ভেক্টর এস, তাহলে ভেক্টর এসকে আমরা লিখতে পারি এস ইন্টু এস ক্যাপ। এস হচ্ছে এর ক্ষেত্রফল, এবং ভেক্টর এস হচ্ছে এর ক্ষেত্র ভেক্টর, এস ক্যাপ হচ্ছে ডিরেকশন ভেক্টর। এগুলো আগে আলোচনা করা হয়েছে। তো যদি আমি এই অ্যাঙ্গেলটাকে দেখি যে এটা থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাই না? এখন এই সারফেসটা এই বিন্দুর রেসপেক্টে কতটা শেয়ার্ড হচ্ছে, এই বিন্দুর রেসপেক্টে বা এন ক্যাপের দিকে কতটা শেয়ার্ড হচ্ছে, সেটা বের করতে হবে। তাহলে সেটা কীভাবে বের করে, ভেক্টর এস ডট এন ক্যাপ। আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা এই যে সারফেসটাকে থিটা অ্যাঙ্গেলে অ্যাকচুয়ালি একটা রোটেশন দিচ্ছি এখানেও, এটাও ভারী মজার কথা। অর্থাৎ এই বরাবর একটা রোটেশন দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এই এস ক্যাপের ডিরেকশনটা হয়ে যায় এন ক্যাপের ডিরেকশনের দিকে। ওকে, এস ক্যাপের ডিরেকশনটা হয়ে যায় এন ক্যাপের দিকে। এই গোটা সারফেসটা এবিটাকে আমি জাস্ট ঘুরিয়ে নিয়েছি। তাহলে এটা যে R1, তাহলে এই অবধি R1 ছিল, এটাকে আমি R1 ভেবে নিতে পারি এখন, বা R ভেবে নিতে পারি, যে কোনো ডিস্টেন্স এটা হতে পারে। তো এটাকে আমি লিখছি এবার এস কস থিটা লিখতে পারি, তো ভেক্টরের ডট প্রোডাক্ট, আর কিছু। তো ডিস্টেন্স এখন আমার R আছে, এটাকে আমি R বলে লিখি, বরঞ্চ R1 না লিখে এটাকে, এই ডিস্টেন্সটাকে আমি লিখে দিই R। ওকে, এটা হিসাব করতে সুবিধা হয়, R1 না লিখে R করে। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে কোণটা, এই যে ঘনকোণ, এই সলিড অ্যাঙ্গেলটাকে লিখবো কি, ডি ওমেগা। আমরা ডিফারেনশিয়াল ফর্মে লিখবো ডিএস কস থিটা
বাই আর স্কোয়ার। ওকে, ক্লিয়ার? এস কস থিটাটা কিন্তু এই এস এর কত অংশ এন ক্যাপের দিকে সেটা। তাহলে ওমেগাটা যদি ইন্টিগ্রেশন করি ডি ওমেগার, তাহলে কি পাই দেখি? যথারীতি আমরা ক্লোজ ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে এই সারফেসটা ক্লোজ করলেই আমরা ক্লোজ ইন্টিগ্রেশন করতে পারি। ক্লোজ যখন করছি তখন ডি ওমেগা কত হচ্ছে? 4 পাই। যে কোনো ক্লোজের ক্ষেত্রে এটা 4 পাই হবে। সমান সমান এই যে ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এই রেজাল্টটা কিন্তু একদম মাথার মধ্যে গেঁথে নাও। কোন রেজাল্টটা? নোট ডাউন ইট, যে ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার ওভার এনি ক্লোজ সারফেস, এটা হবে 4 পাই। অলওয়েজ তোমার ইন্টিগ্রেশন করো বা না করো কোনো যায় আসে না, কিন্তু দেখতে হবে যেন সারফেসটাকে পুরোটা ঘিরছে। এটা আমাদের ডিরেক্টলি কাজে লাগবে কোথায়? না গস থিওরেম। ওকে, নেক্সট ডেতে আমরা জি থিওরেম বা গস থিওরেম, জি থিওরেম আমার নাম, আমি দিচ্ছি আর কি এর নাম গস থিওরেম। গস থিওরেম আমরা নেক্সট দিন আলোচনা করব। ওকে।